সো গাইজ, গুড ইভিনিং। তোমাদের এটা প্রথম আমার ক্লাস বা ফর্মাল একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস বলতে পারো বেসিক্যালি। তো আমরা বায়োলজি পড়তে এসেছি এখানে, তাই তো আমাদের অনেকের কাছে বই নেই। তাই ভিডিওটা এখন যেহেতু অনলাইন ক্লাসের উপর ডিপেন্ড করতে হচ্ছে, আর আমার কাছে বোর্ড নেই, আমি আমার খাতা থেকে চেষ্টা করছি একটা ইনফরমেটিভ বেসডে বা ইনফরমেটিভ ওয়েতে তোমাদেরকে ইনফরমেশনসগুলো দেওয়ার। প্রথমে বলি তোমরা কি করবে, তোমাদের ডিউটিটা কী। খুব ভালো করে তো খেয়াল করছো, সেটা ঠিক আছে। তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলোকে নোট ডাউন করতে হবে, কারণ আমাদের সবার কাছে হয়তো এখনও বই এসে পৌঁছায়নি। সো আমরা বই পাচ্ছি না, আমরা কেউ আইএসসি পড়বো বা কেউ সিবিএসসিতে যাব। তো বোর্ডস কী হচ্ছে সেটা আমরা জানি না, কোন স্কুলে অ্যাডমিশন হচ্ছে বা কী হবে সেটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া নেই। সো সিলেবাসটা তো সেম অল ওভার দ্য ইন্ডিয়া, এখন সিলেবাস সেম হয়ে গিয়েছে। তাই সাবজেক্টটা সেম থাকছে, বাট স্কুল ওয়াইজ আলাদা হচ্ছে। তাই আজকে আমরা প্রথম ক্লাসে স্টার্ট করার চেষ্টা করছি বেসিক বায়োলজিটা, যেটা ক্লাসিফিকেশনের উপর দাঁড়িয়ে আছে। দিস চ্যাপ্টার ইজ ভেরি মাচ বোরিং, তোমাদের কাছে মনে হতে পারে যে ভেরি মাচ বোরিং, বাট হোপফুলি এই ক্লাসটা করার পর তোমাদের এই চ্যাপ্টারটাই মনে হতে পারে যে ওয়ান অফ দ্য মোস্ট ইনফরমেটিভ অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার। পুরোটাই দাঁড়িয়ে আছে একটা সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনাটা করা। সো ইফ আই স্টাডি সায়েন্টিফিক্যালি দেন ইট উইল এক্সিকিউট মোর প্র্যাকটিক্যালি। এর একটা টার্ম আছে, একটা ফ্রেজ আছে। সো আজকে আমি চেষ্টা করব সায়েন্টিফিক্যালি তোমাদের কাছে নলেজটা প্রোভাইড করার, এবং যাতে তোমাদের ইন্টারেস্টটাও গ্রো করে এবং তার সাথে সাথে ইউ উইল লাভ মোর দিস সাবজেক্ট। তো সেটা বলবো। তাই বায়োলজি যে টপিকটার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমি। দিস দ্য ফার্স্ট চ্যাপ্টার ইন ইউর ক্লাস আর 11। সো এই ফার্স্ট চ্যাপ্টারটা একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। বেসিক্যালি আজকে আমরা ইনভার্টিব্রেটসের নিয়ে কথা বলবো, দ্যাট মিনস অ্যানিমাল কিংডমের ইনভার্টিব্রেটসের নিয়ে কথা বলবো। তার আগে বায়োলজির কিছু বেসিক ইনফরমেশনস তোমাদের দিয়ে দেওয়াটা আমার ডিউটি। অ্যাজ ফর এক্সাম্পল আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি। যদি আমি ভাবি যে হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি, অ্যারিস্টোটল ইজ দ্য ফাদার অফ বায়োলজি, অ্যান্ড ফাদার অফ জুলজি ল্যামার্ক ইজ দ্য ফাদার অফ জুলজি। আর এই ট্যাক্সোনমি, দ্যাট মিনস taxonomy. What is taxonomy? যদি তোমাকে কেউ কোয়েশ্চেন্স করে what is taxonomy, taxonomy is basically a science in which similar and dissimilar organismsগুলোকে আমরা ক্যাটাগরাইজ যদি ভাগ করি বা একটা ক্যাটাগরাইজ করি, দ্যাট মিনস ইটস আ ক্যাটাগরাইজেশনস অফ সিমিলার অ্যান্ড ডিসিমিলার অর্গানিজমস। সো সিমিলারগুলোকে এক জায়গায় রাখছি, ডিসিমিলারগুলোকে এক জায়গায় রাখছি। সিমিলারগুলোকে দেখে আমরা ডায়াগনোসিস করছি যে দে বিলংস টু দ্য সেম ফাইলাম, and dissimilars গুলো they are different phylum. So this is called taxonomy. Taxonomy is basically systematics or nomenclature. Taxonomy is divided into two parts. One is systematics and number two is nomenclature. So who is the father of taxonomy? The difficult কাজটা এটা করে গেছিলেন একজন, so he is the father of taxonomy. Who is Carolus Linnaeus? Carolus Linnaeus is a father of taxonomy. যেহেতু আজকে আমরা অ্যানিমাল কিংডম নিয়ে কথা বলবো, 5 কিংডম ক্লাসিফিকেশন নিশ্চয়ই তোমরা সবাই পড়েছো, বাট এই চ্যাপ্টারটাও তোমরা পড়েছো, বাট 11-এ তোমাদের একটু বেশি ইনফরমেটিভ ওয়েতে আছে, আরও বেশি সিস্টেমেটিক ওয়েতে আছে, আর কিছু টার্মগুলো আমাদের শিখে ফেলতে হবে। সো পেচনিক বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি 2000 সেঞ্চুরিতে প্রথম এই অ্যানিমাল কিংডমের একটা বেসিক ক্লাসিফিকেশন ফ্লো চার্ট তৈরি করে গেছিলেন। আর ওনার যে বইটা ছিল তার নাম ছিল বায়োলজি অফ দ্য ইনভার্টিব্রেটস। এই বইটাতে উনি ক্লাসিফাইটা করে গেছিলেন। আমি ক্লাসিফিকেশনে যাব বা ফাইলাম ওয়াইজ বলবো, বেসিক নলেজগুলো বলবো, তার সাথে সাথে কিছু ইউনিক ইনফরমেশনস দেবো, এক্সাম্পলস দেবো, পড়ার প্যাটার্ন বলবো, সবই বলবো। তার আগে যেটা বলবো, কিছু টার্ম তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে হবে, আমার ডিউটি। সো এই কনসেপ্টটা ক্লিয়ার করাটা দরকার। এখানে একটা মিথ আছে এই চ্যাপ্টারে, আমরা ভাবি হয়তো ক্লাসিফিকেশন মানে প্রচুর মুখস্থ করতে হবে, বাট নো, আমাকে বুঝতে হবে, এই টার্মগুলোকে বুঝতে হবে। এই টার্মগুলো যদি আমরা না বুঝি আমার কিন্তু হবে না। তাই সবার আগে আমাকে টার্মগুলোকে ক্লিয়ার করতে হবে, দেন আমি ইনফরমেশনে যাব। সো পড়াটাকে সায়েন্টিফিক ওয়েতে করি। ওকে, সো চলে যাই তাহলে, টার্মগুলো একটু ক্ল্যারিফাই করে দিই তোমাদেরকে। টার্মগুলো যেগুলো বলবো তার আগে সেটা বলা, সেটা হচ্ছে লেভেলস অফ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কোন কোন টপিক বা কোন কোন লেভেল ওয়াইজ করা হয়। সো দিস ইজ কল্ড লেভেল অফ ক্লাসিফিকেশন। আমরা যদি লেভেলস অফ ক্লাসিফিকেশন দেখি, সো বেসিক্যালি ক্লাসিফাই করা হয় তোমার বেসিক্যালি বলতে পারি 6 টপিক বা 6টা মেইন ব্রাঞ্চ রয়েছে। On the basis of these branches, we have to classify an organisms. Number 1, cellular level or cellularity. That means the organisms is a cellular level, tissue level, organ level, system level, or individuality level. একটা সিস্টেম ব্রাঞ্চ। নাম্বার 2, লেভেলস অফ অর্গানাইজেশন। দ্যাট মিনস যেটা আমরা বলবো সেটা হচ্ছে লেভেলস অফ অর্গানাইজেশন। দ্যাট মিনস হচ্ছে লেভেলসগুলোকে আমরা দেখছি। দ্যাট মিনস কোথায় বিলং করছে, whether they are lower groups of animals or whether they are higher groups of animals, whether they are invertebrates, whether they are hemichordata or chordata or vertebrates. This is called levels of organization.
Number three is germ layers. That means their body, as we all know, our body is divided into three germ layers, germinal layers. The outermost layer is ectoderm, the middle layer is mesoderm, the inner layer is endoderm. So, on the basis of germ layer, we classify several organisms or several animals. Number four is symmetry. This is a complete new concept. What is symmetry? Symmetry means a particular line. If I cut an organisms in a particular portions, then we get a particular symmetry. Symmetry is basically three types, I can say that. Radial symmetry, biradial symmetry, lateral symmetry, and there is one subordinate class, this called bilateral symmetry. So what is symmetry? At first, I have to tell you about the radial symmetry. If I cut an organisms on the basis of the central axis, this is called radial axis. Some phylums, invertebrate phylums, are radial axis or radial symmetry. So, so that means if I cut an organisms on the basis of their radial central axis, this is called radial symmetry. Some invertebrate phylums are there who shows radial symmetry. As for example, I can say that Cnidarians, Hydra, Obelia, that means jellyfish, they are the radial symmetries. After that, I have to tell you about the biradial symmetry. Biradial symmetry means if I cut an organisms on a vertical plane. So this is called biradial symmetry. So again, I am repeating you. If I cut an organisms on the basis of their vertical plane, this is called biradial symmetry. As for example, Echinodermata. Echinodermata phylum is biradial symmetry. Number three is bilateral symmetry or lateral symmetry. These are almost equal. So if I tell you about the lateral symmetry, your concept of bilateral symmetry is already clear. So bilateral symmetry means if I cut an organisms on the basis of middle purpose, suppose we are human being, if I cut ourselves on this middle purpose, we will get the same proportion from a right side and left side. That means if I draw a line on the middle of our body, I will get or you will get the same portion. That means the portions on of your right side is equals to the portion on your left side. This is called bilateral symmetry. So higher vertebrae, that means we belong to the bilateral symmetry. So this is a concept of symmetry. Symmetry is an important part of classification. After that, body cavity. As we all know, we have body cavity. What is the scientific term of this body cavity? This is called coelom. Okay. If I ask you the definition of coelom, what is coelom? Suppose your teacher asks you what is coelom in the viva, then what is your answer? আমরা বই থেকে প্রচুর লাইন বাই লাইন আনসার বলতে পারি, নো, বাট যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আনসার মার্কস পাচ্ছ না বা আনসারটি ইভ্যালুয়েট হবে না। হোয়াট ইজ সিলোম? একটা লাইন জাস্ট মনে রাখবো, body cavity lined by mesoderm in both of the side is called coelom. That means your body cavity when lined by mesodermal layer in both side, this is called coelom. Okay, coelom যে বলছি কনসেপ্টটা, এখানে আরও দুটো টার্ম আছে, acoelomate and pseudocoelom or pseudocoelomate. Acoelomate means the animals, those who doesn't have any coelom or any body cavity, they are acoelomate. And pseudocoelomate means an animals, their body cavity is lined by endoderm in one side and mesoderm in another side. This is called pseudocoelom. So coelom means mesoderm both side. Pseudocoelom means in one side endoderm and the another side mesoderm. And acoelomate means there is no body cavity. So this is the condition, or this is the one of the levels of classification. And last but not the least, fate of blastopore. What is this? What is blastopore? আমরা সবাই ডেভেলপমেন্টাল বায়োলজি পড়েছি। ডেভেলপমেন্টাল বায়োলজিতে আমরা ব্লাস্টোমিয়ার্স পড়েছিলাম, মনে আছে? বা ব্লাস্টুলা পড়েছো? সো হোয়াট ইজ এ ব্লাস্টুলা? যখন স্পার্ম অ্যান্ড ওভাম ফিউজ হচ্ছে, দেন ফর্মস জাইগোট, আফটার দ্যাট মরুলা, দেন ব্লাস্টুলা, আফটার দ্যাট গ্ল্যাস্টুলা। আমরা এই ব্লাস্টুলা স্টেজটাকে ফোকাস করছি। ব্লাস্টুলা, দের ইজ এ পোর, দিস ইজ কল্ড ব্লাস্টোপোর, ওকে, অ্যাবভ দ্য ব্লাস্টুলা. Some kinds of animals are there. This blastopore is converted into mouths in later stage of their life cycle. They are called protostome. And there are some kind of animals in which this blastopore is converted into anus. So they are called deuterostome. What is the example of protostome and deuterostome? Annelids, arthropods,
and molluscans are protostome. That means their mouth is converted into, sorry, their blastopore is converted into mouth. And deuterostome, that means arthropoda, echinodermata, and chordata, we all are that we all are deuterostome. That means our blastopore is converted into anus. So this is a basic concept of protostome and deuterostome with example. So this is the levels of classification. Again, I'm going to tell you the levels of classification. There are 6 levels of classification: cellularity, levels of organization, germ layers, symmetry, body cavity, and fate of blastopore. This is the basic level of classification. Okay, so this is the information part, or this is the conceptual part. After that, I have to tell you about some informative part. This is called invertebrates and vertebrates. What is the basis of this classification? Today I'm going to discuss you about the invertebrates, those who have spinal cord or notochord or nerve cord. They are called chordata or vertebrate, and those who doesn't have, they are called invertebrates. So today in this class I am going to explain you about the invertebrate phylums. So চলে যাই তাহলে invertebrate phylums. I will take the help of my copy for explanation of invertebrate phylum. So guys, let's go to my copy. This is a chart of classification or basic classification chart. As you can see, this is the levels of classification. That means cellularity, level organization, germ layer, symmetry, body cavity, and plate of blastopore. So this is the basic invertebrate phylum classification chart. I'm going to explain you the chart. At first, cellular level, that means they are unicellular. That means only one cell is there in their body. They are protozoans. And the next one is multicellular, that means more than one cell. So this is called metazoa. Okay, so the basic part of invertebrate phylum is protozoa and metazoa. Okay, so metazoa is again divided into 3 parts. See, they are without tissue, they are diploblastic, they are triploblastic. That means they have only cell, they doesn't have any tissue in their body. Which phylum belongs to this? Porifera. Okay, so later on I am going to explain about this phylum and examples also, the important features of this phylum. So this is called Porifera. Please remember, poriferans doesn't have any tissue in their body, they have only cells. Okay, the next one is Cnidaria. They are diploblastic. That means 2 germinal layers are there. Do you know what is the name of this germinal layer? The outer layer is called pinacoderm, the inner layer is called choanoderm, and in between 2 layers there is a jelly-like layers is there. This is called mesoglia. So they are diploblastic. And triploblastic, that means they have 3 germinal layers. মানে আমরা কোনটা কথা বলছি, এই যে জার্ম লেয়ার নিয়ে কিন্তু আমরা কনসিডার করছি এখন। সেলুলারিটি কিন্তু হয়ে গেছে, লেভেলস অফ অর্গানাইজেশন হয়ে গেছে। সো নাও উই আর কনসিডারিং অ্যাবাউট দ্য জার্ম লেয়ার্স. So they are triploblastic. Triploblastic is again divided into 3 parts. 3টে কন্ডিশন রয়েছে. Acoelomate, that means those who doesn't have any coelom, concept কিন্তু বলে দিয়েছি. Coelomate, that means those who have proper coelom. And pseudocoelomate, that means those who have coelom which looks like a coelom but not a coelom, because they are structurally looks like a coelom but functionally they are not a coelom. Which phylum is there? Nematoda. Okay, and acoelomate means Platyhelminthes phylum is there. So coelomate is again divided into 2 parts, protostome and deuterostome. I have already told you about the protostome. That means blastopore is converted into mouth, and deuterostome means blastopore is converted into anus. There are 3 phylums: Annelida, Arthropoda, Mollusca. And deuterostome means Echinodermata, Hemichordata, Chordata. Today I will discuss up to Echinodermata. Okay, so let's get to the next part. একটা জিনিস ইউ হ্যাভ টু রিমেম্বার অ্যাবাউট দ্যাট, সেটা হচ্ছে এই ফাইলামগুলোর নামগুলো কিন্তু আমাকে পরপর মনে রাখতে হবে অন দ্য বেসিস অফ দেয়ার ইভলভস। দ্যাট মিনস ইভলিউশনে ওরা কীভাবে এসেছিল। সো পরিফেরা, টিনোফোরা, নিডারিয়া। সো গাইজ, ফাইলামগুলোর নাম আমাকে কিন্তু পরপর মনে রাখতে হবে অন দ্য বেসিস অফ দেয়ার এভলিউশন। সো এভলিউশনের প্রোগ্রেস। সো অ্যাট ফার্স্ট পরিফেরা, দেন Cnidaria, then Ctenophora, then Platyhelminthes, then Aschelminthes or Nematoda, then Annelida, Arthropoda, Mollusca,
and the final is Echinodermata. These all are invertebrate phyla on the basis of their evolvement, on the basis of their complexity of their body. So this is a basic part. So now I'm going to explain you about the Porifera. Porifera means, that means porifera. Pori means pores and fera means to bear. That means the animals, those who have numerous pores in their body, they are called porifera. ওকে, সো পরিফেরা নিয়ে যদি কিছু ইনফরমেশন শেয়ার করে নিই তোমাদের সাথে, যে ইনফরমেশনসগুলো মাথায় রাখতে হবে সেটা একটু বলে দিই তোমাদের সাথে, শেয়ার করে নিচ্ছি আমি। সেটা হচ্ছে পরিফেরা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার 1 কি বললাম, দে হ্যাভ নিউমারাস পোর্স। সাপোজ এক্সামে ভুলে গেছো পরিফেরার ফিচার্স, বাট আমার মাথায় এটা থাকবে তো আমি যদি টার্মটা বেক করে পড়ি যে পরিফেরা, দ্যাট মিনস পোর্স, সো দে হ্যাভ নিউমারাস পোর্স। So number 1 point, they have numerous pores in their body. The two important pores are ostia and osculum. Ostia is just like a mouth and osculum is just like an anus. That means water goes in poriferans body through ostia and water goes out to poriferous body through osculum. Number 2 points. Number 3, they have canal system. This is very important question for short questions also. এই পার্টটা কিন্তু কোয়েশ্চেন থাকে পরীক্ষায় যে in which phylum have canal system. So they have canal system. This is very important. Number 3, as they are cellular level, that means they doesn't have any tissue, they have choanocyte cell in their body. So I'm again repeating you, choanocyte cell is their body, in their body. And number 4, spicules, numerous spicules are there in their body. Spicules helps in their protection and the spicules are made up of calcium carbonate, that means CaCO3. So this is the poriferans and this is the basic important points of poriferans. Examples are sponges or Euspongilla or Neptune's cup, and this is the basic important examples of porifera. এখানে একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা ফাইলাম থেকে আমরা ট্রাই করব অ্যাটলিস্ট দুটো করে এক্সাম্পল মাথায় রাখার, অ্যান্ড দুটো করে এক্সাম্পলের সাইন্টিফিক নেম আমাকে মাথায় রাখতে হবে। সো অ্যাজ ফর এক্সাম্পল স্পঞ্জ বললাম, স্পঞ্জিলা বা ইউস্পঞ্জিলা, অর নেপচুনস কাপ, দ্যাট মিনস সাইন্টিফিক নেম ইজ পোটেরিয়ান এসপি, এটা মাথায় রাখবো। আর বলতে পারি আমরা বাথ স্পঞ্জ, ইউস্পঞ্জিলার কথা। সো দিস ইজ দ্য পরিফেরা। সো গাইস, দ্য নেক্সট ফাইলাম ইজ নিডারিয়া. Nidaria means they have nidos. Nidos means needle or it's a rome-like structure. So their body has numerous needles. The needles also helps in their protection. So why they are nidarians? Because number 1 points, they have nidoblast cell in their body. So number 1, they have nidoblast cell. They are diploblastic, that means 2 germinal layers are there. The outer layer is spinacoderm, the inner layer is choanoderm, and in between the 2 layers there is a jelly-like layer. This is called mesoglia. So pinacoderm, mesoglia, and after that choanoderm. This is a basic part of poriferans. They have a cavity in their body. This cavity is not a coelom. Please remember, cavity means in all purpose, or not only it must be a coelom, it's a myth, it's not correct. So they have a cavity in their body. Cavity is considered to be a coelom when it is lined by mesoderm. So they have a cavity in their body, but it's not coelom. The cavity is called gastrovascular cavity. And the next point I can say that they show polymorphism. What is polymorphism? It's a new term for you. Polymorphism means their life cycle is divided into 2 parts. When they are in juvenile period, they reproduce asexually. This part is called polyp, and when they reproduce on the later of their life cycle, that means when they become adults, they reproduce sexually. So this stage is called medusa. So polyp and medusa, as they have 2 parts in the life cycle, this phenomenon is called polymorphism, and the process is called metagenesis. Okay, so the process or phenomenon is called polymorphism and the process is called metagenesis. So this is nidaria, and nidaria সম্পর্কে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে that means they have nidoblast cell. Example কি, হাইড্রা অ্যান্ড ওবেলিয়া. ওবেলিয়া মিন্স জেলিফিশ, কমন নেমও কিন্তু মাথায় রাখতে হবে, তাই হাইড্রা অ্যান্ড ওবেলিয়া এইগুলো হচ্ছে নিডারিয়ান্সের এক্সাম্পল। ওকে গাইস, সো দ্য নেক্সট ফাইলাম is Ctenophora.
Ctenophora means, that means tenos, that means they have a comb plate in their body, 8 comb plate, that means it's look like a comb. চিরুনির যে দাঁড়াগুলো দেখতে পাও সেরকম ওদের বডিটা দেখতে হয়। যদি লম্বা চিরুনিগুলোকে কল্পনা করো, লম্বা কোম্ব, তাহলে দেখতে পাবে। সো দিস ইজ কল্ড comb plate. As they have comb plate, that's why they are ctenophora. Phora means beard, so they bear comb plate, that's why they are ctenophora. So ctenophora means number one, they have coloblast cell, very important point. Coloblast cells helps in their protection, so they have coloblast cell. Number two, they have comb plate, এটা মাথায় রাখবো, this is very important. And কি মনে রাখছি না, they have numerous 8, maximum 8 comb plates are there in their body. আর একটা ইনফরমেশনস বলে দিই, সেটা হচ্ছে the smallest invertebrate phylum is Ctenophora. Which one is the smallest invertebrate phylum? Ctenophora. So Ctenophora থেকে যেটা বলার সেটা হচ্ছে, and they show biradial symmetry. So number one, biradial symmetry, comb plate, coloblast cell, this is the basic informations, and they are diploblastic, number 4. And number 5 যেটা বলতে পারি, they have tentacles which helps their movement, in their movement. So this is Ctenophora. What is the example of Ctenophora? Two animals, I can say that the two there are lots of examples are there, but two most easy is Bero sp and Hormifora sp. There is a larval stage, very much important for short questions. What is the larval stage of Ctenophoras? Sidipede larva. Okay, so sidipede larva is a larval stage of Ctenophoras. Question pattern কিরম আসে, এই যে ইউনিক ফিচার্সগুলো বলছি সেগুলো দিয়ে শর্ট কোয়েশ্চেন দিতে পারে, এক্সাম্পল দিতে পারে, অর ডিস্টিংগুইশিং ফিচার্স দিতে পারে, অর ডিফারেন্স দিতে পারে। এই 4 রকমভাবে কোয়েশ্চেন্স আসতে পারে Ctenophoras থেকে। So the next phylum is Platyhelminthes. Please remember the term just philogenetically, that means Platyhelminthes, that means platy means plate and helmin means worm or creamy. So Platyhelminthes, that means number one, their body looks like a plate. Number one, they are dorsoventrally flattened, number 1 points. Number two, they have acoelomate, that means they are acoelomate, that means they doesn't have any coelom in their body. This is the number 2 is they are, number 3 is they are bilaterally symmetrical, number 3. Number 4 points, they have a hard membrane in their body, as because they are worm, they lives in your digestive system. Lots of digestive enzymes are there, including HCl, hydrochloric acid. So যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা দিস ডাইজেস্টিভ এনজাইম ওদেরকে মেরে না ফেলে, সেই জন্য ওদের বডি outside of their body there is a hard covering. This is called cuticle. This covering helps to protect in protection, or helps in their protection. So this covering helps in their protection. Number 5 is they doesn't have any cavity, that means they are acoelomate. And number 6 is that they have very well developed reproductive system. Okay, and number 5 is they show ladder-like nervous system, very much important. They show ladder-like nervous system. What is the example of this Platyhelminthes? I can say that liver fluke, that means Fasciola hepatica, and Taenia solium or Taenia saginata. These are the examples of Platyhelminthes. Okay, so next is Nematoda or Aschelminthes. Nematoda, or nema means thread, that means the worm who looks like a thread, they are Nematoda. Number 1, they are pseudocoelomate, that means they doesn't have any proper coelom or true coelom, so they are pseudocoelomate, number 1. Number 2, they are bilaterally symmetrical. Okay, bilaterally symmetrical. Number 3, they have suckers in their body, in their mouth. Number 4, sexual dimorphism is there, that means I can distinguish as a male or a female, that means এর আগে অবধি কিন্তু এই যে অ্যাসকেলমেন্থিসটা বললাম, লাস্ট যেটা বললাম, দ্যাট মিনস প্লাটিহেলমেন্থিস অবধি, এই প্লাটিহেলমেন্থিস অবধি কিন্তু মেল অর ফিমেলকে ডিস্টিংগুইশ করা যেত না, দ্যাট মিনস সিঙ্গল বডিতেই মেল ফিমেল পাওয়া যেত। বাট ফ্রম নিমাটোডা অর অ্যাসকেলমেন্থিস আই ক্যান ডিস্টিংগুইশ আ মেল অ্যান্ড ফিমেল। সো প্র্যাকটিক্যালও তোমাদের আছে অ্যাসকারিসের মেল ফিমেল ডায়াগনোসিস, আমি বলে দিচ্ছি কী করে করবে। সো নাম্বার 5 যে ফিচার্সটা বলবো সেটা হচ্ছে দেয়ার অ্যাবাউট দেয়ার রেসপিরেটরি অর্গানস। দে হ্যাভ নেফ্রিডিয়া
as their respiratory organ. So nephridia is their excretory organ. Okay, so they excrete through nephridia, and they have ladder-like nervous system, and well-developed reproductive system is also there. So this is the basic features of Aschelminthes or nematoda. ওকে, এবার একটা এক্সাম্পল দিতে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসকারিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের সম্পর্কে। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, হোয়াট ইজ দ্য লার্ভাল ফর্ম অফ দিস অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস? র‍্যাবডিটিফর্ম লার্ভা। সো র‍্যাবডিটিফর্ম লার্ভা ইজ দ্য দেয়ার লার্ভাল স্টেজেস। এই অ্যাসকারিস নিয়ে একটা জিনিস বলি, সেটা হচ্ছে অ্যাসকারিস নিয়ে আমি তো যেহেতু রিসার্চ করছি বা পিএইচডি করছি, সো অ্যাসকারিস নিয়ে একটা নিজের দেখা ঘটনা, এনআরএস মেডিকেল কলেজে আমি রিসার্চ করি। তো অ্যাসকারিস নিয়ে যে ঘটনাটা আমি দেখেছিলাম, যখন ওয়ার্ডে স্যাম্পলিংয়ের জন্য যাই, একটা পেশেন্ট ভর্তি ছিল। তো অ্যাসকারিসের ইনফেকশনটা কী করে হয় বলি, র ভেজিটেবলস অর হচ্ছে or suppose you're just overcoming or you're just stepped on the fecal matter of some animals. So on the basis of that, we have several pores in our skin. So as Ascaris larva or Rhabditiform larva have a sucker in their body or hook, they can penetrate within your skin. So the larva can contaminate it in your body through raw vegetables or unclean vegetables or uncooked vegetables, or suppose they can enter in your body through their hooks by penetrating on your skin underneath of your leg or on your hand. So আমরা যে পেশেন্টটা দেখেছিলাম, লার্ভাটা অ্যাটাক করেছে, এবং লার্ভাগুলো আলটিমেটলি বডিতে গিয়ে আলটিমেটলি ইন্টেস্টাইন বা স্টমাকে গিয়ে দে কনভার্টেড ইন্টু ম্যাচিওর, and they looks like and their size may be in these portions and this proportion is so 5 to 6 centimeters or more is there. So একটা পেশেন্ট অ্যাডমিট হয়েছিল, তার স্টমাক পেন আর লোয়ার অ্যাবডোমেন পেন, যখন এক্সরে করা হলো, ডিজিটাল এক্সরে করা হলো, তখন দেখা গেল within her body lots of Ascaris adult is there and larva is also. যখন সার্জারি করা হলো, সার্জারি করার পর যখন বার করা হলো ইন্টেস্টাইন থেকে, প্রায় 900 to 1000 Ascaris, adult Ascaris is there in her body. So এতটাই, মানে they multiply or they reproduce sporadically in a way, so just like the virus. So এরকম হয়ে যেতে পারে। অ্যাসকারিসের ইনফেকশন যদি সিভিয়ার হয়, দ্যাট মিনস লার্ভাগুলো যদি তোমার লাংসে পৌঁছে দেয়, symptoms কি দেখা যাবে না, if you coughing, so severe coughing is there and blood comes out through your cough, and with the blood the worms will also comes out from your mouth, so from your lungs and with your blood. So with blood, cough, blood, and the larva or the adult Ascaris will come out from your mouth. This syndrome is called Loeffler syndrome. At the last stage, when the larva goes into your brain, the stage will malignancy stage. So if a person suffers with third stage, he or she have to die with the infection of this syndrome. So in South African country, lots of people dies with this syndrome or with this disease or with this disorder. So this is a very harmful or very dangerous. These animals are, they're small but they're very dangerous. And in your practical, there is a distinguishing features in between the male and female Ascaris. How do you distinguish between male and female Ascaris? In male Ascaris, their body is pointed from top and low, from upper and lower portion, but in case of female, their upper and lower portions are blunt. This is a common features. In this way you can distinguish between a male and female Ascaris. So Ascaris lumbricoides, or I can say that Wuchereria bancrofti, that means the causative organisms or the pathogens of filariasis. What is the larva of Wuchereria bancrofti? Microfilary. And what is the larva of Ascaris? I already told you, Rhabditiform larva. So, and Lua Lua. There is an interesting fact about the Lua Lua. Lua Lua is a worm of your eyes. That means, আমি একবার ডিসকভারিতে দেখেছিলাম, একটা কেস স্টাডি দেখেছিলাম, লোয়া লোয়া যদি ইনফেকশন করে, ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য লোয়া লোয়া ইজ গোয়িং ফ্রম ইউর আইজ ফ্রম ওয়ান পোর্শন টু অ্যানাদার। চোখ থেকে ডাইরেক্ট বুঝতে পারবে অ্যাজ আ থ্রেড লাইক একটা কিছু যাচ্ছে চোখের ওপর দিয়ে, ভেতর দিয়ে চোখে। সো দিস ইজ দ্য লোয়া লোয়া। লোয়া লোয়া is very harmful. So Lua Lua is directly infect in your eyes. So this is a Ascaris and this is a Aschelminthes or nematoda.